জাদেজার বোলিং দেখে কিন্তু কান্না শুরু করে দিল মাঠের মধ্যেই চেন্নাই সুপার কিংস। 5বারের চ্যাম্পিয়নদের নাচিয়ে ছেড়ে দিল প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস। কি ব্যাটিং কি বোলিং সমস্ত জায়গাতেই রাজস্থান রয়্যালস কিন্তু ডমিনেট করলো। কেকেআরকে নিয়ে এলেও কিন্তু বড় সুখবর। তো প্রথমে যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, তো ওপেনিং হিসাবে গাইকোয়াড়ের সঙ্গে কিন্তু সঞ্জু যে ওপেন করবে তোমাদের জানিয়েছিলাম সেরকমটাই হয়, এবং 3 নম্বর পজিশনে আয়ুষ মাহাত্রেকে নিয়ে আসা হয়। তো ওপেনিং একদমই ভালো হয়নি। তারপরে আয়ুষ মাহাত্রে এসে যে খেলবে সে তো ভাই গোল্ডেন ডাক হয়ে গেল। সঞ্জু প্রথমেই দেখে মনে হচ্ছিল একটু হয়তো সময় নিয়ে খেলবে, কয়েকটা বল দেখছে, সেখানে 7টা বল খেলে 6 রানে কিন্তু নান্দে বার্গারের একটা ব্রিলিয়ান্ট বোলিং ছিল, সেখান থেকে কিন্তু ক্লিন বোল্ড হয়ে যায়। কিচ্ছু করার ছিল না। গাইকোয়াড়ও একটু টাইম নিয়ে খেলতে ভালোবাসে, প্রথম 8টা-10টা বল দেখে, সেখানে গাইকোয়াড় টাইম নিচ্ছিল, কিন্তু সেখানে জোবরা আর্চারের একটা সুন্দর বোলিং, একদম গাইকোয়াড় কিন্তু উইকেট ছেড়ে খেলতে গিয়েছিল, সেখানে বোল্ড হয়ে যায়। এবং আয়ুষ মাহাত্রে ভাই তার আজকের দিনটা ভালো যায়নি, গোল্ডেন ডাক হয়ে গেছে। সেখানে কিন্তু নান্দে বার্গারের একটা ভালো বোলিং, সেখানে হালকা গ্লাভসে বল লেগে কিন্তু ধূপ জুড়েল ভালো ক্যাচ নেয়। এখানেই মোটামুটি সিএসকের কোমর ভেঙে দিয়েছিল, কারণ যেখানে ব্যাটিং পাওয়ার প্লে চলছে সেখানেই সিএসকে 4টি উইকেট হারিয়ে ফেলে, এবং ম্যাথিউ শর্টস যে বিদেশি প্লেয়ার টপ অর্ডারে ব্যাট করতে পারে, সে 7টা বল খেলে 2টো রান করেছে। এখানেই হয় খেলা শেষ। যখন আয়ুষ মাহাত্রে উইকেটটা পড়ে যায়, সেই জায়গাতে ইম্প্যাক্ট সাব হিসাবে সেখানে সারফারাজ খানকে নিয়ে আসা হয়। আজকে কেন যে সারফারাজকে নিয়ে আসা হলো সত্যি আমার জানা নেই। এবং আরও একজন যে সিএসকের কাছে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল উর্ভিল প্যাটেল, তাকে ভাই আজকে টিম লিস্টে দেখতেই পেলাম না। উর্ভিল প্যাটেল এই জায়গাতে থাকলে কিছুটা সময় নিয়ে বড় ইনিংস খেলতে পারতো। সারফারাজ ট্রাই করেছে, কিন্তু না, আজকে সারফারাজও পারেনি। সেখানে কিন্তু সে 17 রান করে রবীন্দ্র জাদেজার বলে এলপিডব্লিউ হয়ে কিন্তু আউট হয়ে যায়। তো এলবিডব্লিউটাও কিন্তু মানে একদম বেকার। সেখানে আবার গিয়ে রিভিউ নেওয়া, সে রিভিউ নিয়েও ভাই কিছু হয়নি, সেখানে আউট হয়ে যায়। কার্তিক শর্মা দামি প্লেয়ার, সিএসকের একটা বিগ বাই বলতে হয়। শুরুটা ভালো করেছে, ইনএক্সপিরিয়েন্স কিন্তু তাও চেষ্টা করছিল। সেখানে কিন্তু বিজেশ শর্মার বলে সেও কিন্তু এলবিডব্লিউ হয়ে যায়, সেও আউট হয়ে যায়, সব উইকেট পড়ে যায়। শিবম দুবে এসে প্রথম বলেই রবীন্দ্র জাদেজাকে একটা বিরাট 6 মারে। তারপর জাদেজা কামব্যাক করে 2টো বল ডট খেলে, এবং তারপর আবারও একটা তাকে বলে নে আরেকটা 6 মারতে গিয়েই কিন্তু শিবম দুবেকে টোপ দেয়, এবং সেখানেই ভাই আউট হয়ে যায়। শিবম দুবে ক্যাচ দিয়ে বসে, এবং দুবে তার আগে জাদেজাকে বলছিল যে ভাই একটু আস্তে বল করো, কারণ এত তাড়াতাড়ি জাদেজা তার ওভার শেষ করছিল, 1-1.5 মিনিটের মধ্যেই ওভার শেষ করে দিচ্ছে। তার মানে বুঝতেই পারা যাচ্ছিল যে সে কতটা চেষ্টা করছে চেন্নাই সুপার কিংসকে আটকে রাখার। এবং পরবর্তী সময় এসে জেমি ওভারটন খেলার মতন কিছুটা খেলেছে, ধরে খেলেছে, যেটা শিবম দুবের করা উচিত ছিল। শিবম দুবে করেনি, সে এসেই মারতে গিয়ে আউট হয়ে যায়। সেখানে জেমি ওভারটন 36 বলে 43 রান করেছে, সেখানে 2টো 4 দেখেছি, 2টো 6 দেখলাম। এবং নূর এসে যেখানে সেখানে মারতালার চেষ্টা করে, 1 রান করে আউট হয়ে যায়। ম্যাট ফেনরি বা উনসুল কম্বোজরাও শেষে ট্রাই করে সর্বাধিক কিন্তু রান তুলতে পারে, সেখানে 127। যদি 140 পর্যন্ত বা 150 পর্যন্তও পৌঁছাতে পারতো তাহলেও একটা কিছু হতো, কারণ অপোনেন্ট দিকে যেখানে রাজস্থানের কাছে ব্যাটিং হিসাবে কে রয়েছে, বৈভব সূর্যবংশী। আজকে ভাই সূর্যবংশী এটা কি করলো, 15 বলে হাফ সেঞ্চুরি করে আউট হয়ে গেল, এবং সেখানেই ম্যাচ পুরো পাল্টে দিল। মানে এত ব্রিলিয়ান্ট ব্যাটিং তার লাগলো, অসাধারণ। 4 কম মারে 6 বেশি মারে, সেটাই আমরা দেখতে পেলাম। 5টা 6, 4টে 4, এবং সেই জায়গায় জাসওয়াল সে কিন্তু সঙ্গ দিচ্ছিল। জাসওয়াল বলছে ভাই তুই একা খেলে দে, আমরা কেন লাফালাফি করতে যাব, আমরা যাচ্ছি না, তুই যা পারিস কর, আমরা দেখছি খেলা, বাচ্চা ছেলে তোকে সুযোগ দিচ্ছি, তুই খেল। এবং ধূপ জুড়েল এসে কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যায়, সেখানে কিন্তু 9 বলে 18 রান করে আউট হয়ে যায়। তো একটা ইজি উইন কিন্তু রাজস্থানের জন্য। তো এই জায়গায় অনেক কিছু প্রশ্ন আবারও চেন্নাইয়ের জন্য উঠবে, কারণ চেন্নাই সুপার কিংস লাস্ট 2টো ইয়ার খুব একটা তাদের ভালো যায়নি। লাস্ট ইয়ার একদম শেষ পজিশানে শেষ করেছে। কেন যে সিএসকে একটা টপ অর্ডারে একটা ওপেনিংয়ে একটা ভালো ব্যাটসম্যান তোলে না, সত্যি জানা নেই। এবছরও ফিন অ্যালেনের পিছনে যাওয়া উচিত ছিল, একটা ভালো প্লেয়ারকে নেওয়া দরকার ছিল, কিন্তু সেই জায়গাতে না নিয়ে ইন্ডিয়ান প্লেয়ারদের উপর ট্রাস্ট করা একটা প্রসেসের মধ্যে দিয়ে সিএসকে যেতে চেষ্টা করছে। কিন্তু ম্যাচের পর ম্যাচ এইভাবে হারাটাও কিন্তু দেখতে খারাপ লাগে। এবং এই রিসেন্ট টাইমে রাজস্থান তো পুরোপুরি ডমিনেট করছে। কতদিন যে সিএসকে রাজস্থানকে হারাতে পারেনি মনে পড়ে না, বহু
বহুদিনই কিন্তু রাজস্থান ডমিনেট করছে এবং হেড টু হেডের দিকে তাকালেও 16-16 ছিল, তো আজকে সেখানে রাজস্থান আরেকটু এগিয়ে গেল, 17-16 হয়ে গেল। তার মানে অনেকগুলো ম্যাচই কিন্তু রাজস্থান এখানে বলে বলে বার করে দিল। তো আজকের ম্যাচেও কিন্তু একতরফা ম্যাচ হয়েছে, ব্যাটিংও রাজস্থান ভালো করেছে, বোলিংও রাজস্থান ভালো করেছে, আর সিএসকের পুরোপুরি আজকে জঘন্য ব্যাটিং, জঘন্য বোলিং, তবু অনসুল কম্বোজ তার মধ্যে একটু করার চেষ্টা করেছে। এবং ফিল্ডিং, ভাই কী অবস্থা ফিল্ডিংয়ের, আরও ভালো করতে হবে, এখনও অনেক ম্যাচ পড়ে রয়েছে, পরের ম্যাচগুলো ঘরের মাঠে খেলবে, সেখানে ব্যাটারদের কিন্তু ভালো করতে হবে। টপে যে সমস্ত 4-5 জন ব্যাটসম্যান রয়েছে, প্লেয়ারগুলো ভালো, আজকে হয়নি, আজকে ভালো বল করেছে, আজকে পিচ বুঝতে তাদের সময় লেগে গেছে, ঠিক আছে, কিন্তু পরের ম্যাচগুলো থেকে কিন্তু তাদের অবশ্যই জিততে হবে, তা না হলে কিন্তু ভীষণ চাপ হবে, এই বছরও বোঝা যাচ্ছে। এবং প্রশান্ত ভিড়কে দেখার একটা ইচ্ছা ছিল, কিন্তু সেখানে তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়ার জন্য সারফারাজকে নিয়ে আসতে হয়, তা নাহলে প্রশান্ত ভিড়কেও কিন্তু আজকে আমরা দেখতে পেতাম। তো ওভারঅল এরকমই ম্যাচ হয়েছে। তোমরা কীরকম ম্যাচ এনজয় করেছো বলো। আমি তো বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে জাস্ট অসাধারণ লাগলো। 15 বলে অর্ধ-শত রান, খুবই ভালো রান। এর আগে খুব সম্ভবত হরভজন 15 বলে করেছিল, তার আগে জাসওয়াল 13 বলে করেছিল 50 রান। তো সেখানে 15 বলে অর্ধ-শত রান করে কিন্তু পুরোপুরি ম্যাচের রং কিন্তু একদম নিজেদের দিকে নিয়ে নেয়। এবং সিএসকে তো পর বলতে গেলে এত বাজে ফিল্ডিং, পর হাতের ক্যাচ ভাই ফেলে দিচ্ছে। নূরের একটা ভালো বল ছিল, সেখানে জাসওয়ালের একটা সুযোগ দিয়েছিল, কিন্তু সেখানেও ভাই ম্যাট হেনরি বল ফেলে দেয়। তো হচ্ছে না, অনেক কিছু প্রশ্নচিহ্ন উঠে গেল এবং পরের ম্যাচগুলো থেকে ভালো কিছু না করলে কিন্তু এই বছরেরও সিএসকের অবস্থা খারাপ হবে। সিএসকে কিছুটা হলেও দুর্বল হয়েছে, কারণ তাদের গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার ছিটকে গেছে, সেই জায়গায় স্পেন্সার জনসন এখনও তাকে পাওয়া যাবে না। মহেন্দ্র সিং ধোনি মাঠের মধ্যে নেই, তাকে পাওয়া যাবে না 2 সপ্তাহ মতন, প্রথম দিকে 3-4টে ম্যাচ পাওয়া যাবে না। তার ওপর ডিওল ব্রেভিস যেও গুরুত্বপূর্ণ প্লেয়ার, ডিওল ব্রেভিসকেও কিন্তু ইনজুরির কারণে এই মুহূর্তেই পাওয়া যাবে না। তো অনেকগুলো সমস্যা রয়েছে এই জায়গায়। আকিল হাসানকেও কিন্তু পরবর্তী সময় একটা ভাবনা চিন্তা করতে পারে যে তাকে একটা এক্সট্রা স্পিনার হিসাবে খেলিয়ে দেওয়া। চেন্নাইয়ের ঘরের মাঠে আকিল হোসেন কিন্তু একটা এফেক্টিভ বোলিং করতে পারে, সেরকমটাই মনে হয়। তো দেখা যাক পরের ম্যাচ থেকে চেন্নাই কীভাবে কামব্যাক করে, সেই দিকেও নজর থাকবে। এছাড়া যদি আমরা কেকেআরের জন্য সুখবর নিয়ে বলি, তো আজিঙ্কা রাহানে প্রথম ম্যাচ হেরে গিয়েই কিন্তু জানিয়ে দিয়েছিল যে আমার কিছু করার নেই, আমি কিছু জানি না, ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড জানে যে কেন ক্যামেরন গ্রিন বোলিং করছে না। তো সেই ব্যাপারটা কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড খুব ভালোভাবে কানে নিয়েছে এবং তারা কিন্তু একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ক্যামেরন গ্রিন কিন্তু একটা ইনজুরি থেকে রিকভারি করছে, ব্যাক ইনজুরি তার ছিল, তো সেই কারণেই কিন্তু তার আরেকটু সময় লাগবে। সে কিন্তু বোলিং শুরু করেছে কেকেআরের জন্য, কিন্তু এখনও তার পুরোপুরি বোলিং করতে গেলে অন্তত 10 থেকে 12 দিন সময় লাগবে। অর্থাৎ এখনও 2-3টে ম্যাচ হয়তো ক্যামেরন গ্রিনের বোলিং পাওয়া যাবে না, কিন্তু তারপর থেকে গ্রিন বোলিং করলে কিন্তু কেকেআরের বোলিং যে লাইন আপ সেটা অনেক ভালো হয়ে যাবে। কার্তিক ত্যাগী ফার্স্ট ম্যাচে খুবই ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে, অনেকগুলো ডট বল করেছে, হ্যাঁ কিছুটা রান দিয়েছে, কিন্তু বোলিং ভালো করেছে। তো সেই জায়গাতে ক্যামেরন গ্রিন এসে গেলেও কিন্তু একটা ভালো হবে কেকেআরের জন্য, সেটা বলাই যায়। এবং আজকে আরও একটা ব্যাপার কিন্তু ম্যাচে দেখা গেল, রবীন্দ্র জাদেজা প্রাক্তন দলের বিরুদ্ধে কিন্তু খেললো এবং সর্বশেষে সে যেটা জানিয়েছে, আমাকে কিন্তু এই যে পিঙ্ক জার্সিতে বেশ ভালোই মানায়, এটা কিন্তু আজকে জাদেজা বলেছে। একটু খারাপ লাগলো জাদেজার কাছ থেকে এরকম স্টেটমেন্ট পেয়ে। হ্যাঁ, জাদেজাও মানুষ, তারও খারাপ লাগা ভালো লাগা আছে, সেই কারণেই এটা বলেছে। ব্যাস ঠিক আছে, দেখা যাবে পরবর্তী সময়। এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।